ওকে, আমরা হচ্ছে যে কেমিস্ট্রি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন পড়তেছিলাম। তো বেশ কিছুদিন ধরে হচ্ছে যে পড়া হয়নি। ওকে, যতটুকু পড়ছি তারপর থেকে পড়তেছি। তো আমরা মনে হয় তোমার ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন নীতিরীতি হাবিজাবি এগুলো জানছি। এবার হচ্ছে যে আমরা আমাদের বইয়ের পরবর্তী যে জিনিসগুলো আছে এগুলো জিনিসগুলো জানবো, ঠিক আছে? তো আমরা কিন্তু আমাদের একদম বই বেসড পড়াশোনা করতেছি, ঠিক আছে? বই বেসড পড়াশোনা, যে বইয়ে যেভাবে আছে ওই সিকোয়েন্স অনুযায়ী পড়ে যাব। যখন বইটা মোটামুটি ঠিকঠাক মতো পড়া হয়ে যাবে তখন আমরা ইয়ের ভিতরে যাব, প্রবলেম প্র্যাকটিস করব। তাহলে হচ্ছে যে কেমিস্ট্রিতে দেখবো যে আর কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? তো প্রথম যে সমস্যাটা হচ্ছে যে এখানে ইলেকট্রন বিন্যাসের পরে বেশ কিছু হচ্ছে যে উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা উদাহরণগুলো, এগুলো অনেকবার বোর্ডে আসছে এমসিকিউতে সিকিউতে। আমরা হচ্ছে উদাহরণগুলো হচ্ছে যে আমি তোমাদের ভেতরের জিনিসগুলো বুঝাই দেবো, তুমি হচ্ছে যে ঠিকঠাক করে পড়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, আমাদের প্রবলেমটা কি বলছে যে নিচের প্রতিটি অরবিটাল যুগলের মধ্যে, অর্থাৎ নিচে প্রতিটাতে 2টা করে অরবিটাল দেওয়া আছে, নিম্নতর শক্তিসম্পন্ন অরবিটাল শনাক্ত করো। অর্থাৎ কোন অরবিটাল, 2টা অরবিটালের মধ্যে কোনটা শক্তি কম আর কোনটা শক্তি বেশি এটা আমাদের শনাক্ত করতে বলছে। এটা আমরা কোথা থেকে শিখে আসছি বলো তো? যে আউটবাউ নিয়ম থেকে শিখে আসছি, যে আমরা কিভাবে অরবিটালের হচ্ছে যে কোনটা কম শক্তির অরবিটাল আর কোনটা বেশি শক্তির অরবিটাল এটা আমরা কিভাবে শনাক্ত করি বলো তো? এটা আমরা শনাক্ত করি যে এন প্লাস এল, এন প্লাস এটা এল এর নিয়ম অনুযায়ী, ঠিক আছে? এন প্লাস এল এর কি নিয়ম অনুযায়ী আমরা শনাক্ত করতে পারি যে কোনটা হচ্ছে যে আমার কম শক্তির অরবিটাল আর কোনটা বেশি শক্তির অরবিটাল। তো এ নাম্বারটার দিকে একটু তাকাও। এ নাম্বারে কি বলছে যে 4s 4d আর 5s। তো এটাকে যদি তোমরা একটু এদিকে দেখো তাহলে কি হচ্ছে বলো তো? 4d, ঠিক আছে? 4d। তো 4d এর ক্ষেত্রে কি হয় যে 4d এর ক্ষেত্রে দেখো, ক্যালকুলেট করে দেখো যে n এর মান কত বলো তো? n এর মান হচ্ছে 4। n এর মান কত? 4, বুঝতে পারছো? 4। আর d এর ক্ষেত্রে হচ্ছে যে মান কত? d এর ক্ষেত্রে d হচ্ছে যে কি উপশক্তি স্তর, তাই তো? তো ডি এর ক্ষেত্রে আছে যে আমরা মানগুলো এরকম পড়ছি না যে এস এর ক্ষেত্রে আছে তোমার 0, পি এর ক্ষেত্রে হচ্ছে 1, ডি এর ক্ষেত্রে হচ্ছে কত 2, আর এফ এর ক্ষেত্রে হচ্ছে 3। তার মানে 4d এর ক্ষেত্রে n এর মান 4, এটা তুমি দেখেই বুঝতে পারতেছো, কারণ প্রথমটা হচ্ছে n, পরেরটা হচ্ছে l। এটা হচ্ছে তোমার কোথা থেকে আসছে যে n নির্দেশ করে, আর ডিটা হচ্ছে যে কি এল এর মান নির্দেশ করে। হ্যাঁ, আচ্ছা, তা আমি যদি এই দুটোর মান যোগ করি, 4 এর জন্য আমি n এর জন্য কত পাবো? 4d এর জন্য n এর মান পাবো 4, আর d এর জন্য পাবো হচ্ছে যে কত 2, তাহলে কত হলো 6। 4d এর জন্য আমরা কত পেলাম? n প্লাস l এর মান পেলাম 6। সেম অ্যাজ 5s এর জন্য তুমি একটু ক্যালকুলেট করো, 5s এর জন্য কত? যে 5s এর জন্য n এর মান হচ্ছে 5 আর s এর মান হচ্ছে কত? 0, তার মানে 5। আচ্ছা দেখো তো, n প্লাস হচ্ছে যে এল এর মান অনুসারে কোনটার মান বেশি হলো? 4d এর মান বেশি, আর 5s এর মান কি? 5s এর মান হচ্ছে কম, মানে 5। তার মানে তুমি দেখেই বুঝতে পারতেছো যে 4d এর শক্তি বেশি হবে আর 5s এর শক্তি কী হবে? কম হবে। তার মানে তুমি এখন সুন্দরভাবে এতটুকু থেকে ডিসিশন নিতে পারো যে 4d এর শক্তি হচ্ছে বেশি, হ্যাঁ, আর হচ্ছে কি 5s এর শক্তি হচ্ছে কত? কম। তার মানে কোনো ইলেকট্রন বিন্যাসের সময় সবার প্রথমে ইলেকট্রন এসে ঢুকবে 5s এ, তারপর হচ্ছে যে কোথায় ঢুকবে? 4d তে ঢুকবে। সেম অ্যাজ তুমি যদি হচ্ছে যে বি নাম্বারটার ক্ষেত্রে আসো, বি নাম্বার ক্ষেত্রে কি বলছে যে 3d এর ক্ষেত্রে হিসাব করো কত হয়? 3d এর ক্ষেত্রে হিসাব করলে n এর মান কত? 3 প্লাস ডি এর জন্য মান পাবো হচ্ছে 2, তাহলে কত? 5। আবার কত? 4p। তো 4p এর ক্ষেত্রে কি হয় যে n এর মান হচ্ছে 4 আর s এর p এর মান হচ্ছে কত? 1। এটাও কত হলো? 5। তো দেখো, এতক্ষণ আমরা কি করতেছিলাম? এর আগের প্রবলেমটাতে কি হয়েছে যে
একটার মান বেশি একটার মান কম আসাতে আমি সহজেই বলতে পারছি যে 4D হচ্ছে বেশি শক্তিশালী অরবিটাল, আর হচ্ছে কি উচ্চ শক্তির অরবিটাল, আর 5 হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল। কিন্তু এইখানে তোমার কি হলো যে এইখানে তোমার 3D আর 4p এর মধ্যে 3D এর মানও আসছে 5, 4p এর n প্লাস l এর মানও আসছে 5। তাহলে কে বেশি শক্তিশালী আর কে কম শক্তিশালী এটা আমরা নির্ধারণ করব যে যার n এর মান কম, যখন দুইটা n প্লাস n এর মান সমান হবে, যার n এর মান কম সে কম শক্তিশালী, আর যার n এর মান বেশি সে বেশি শক্তিশালী। তো দেখো তো কোনটার n এর মান কম? n এর মান কম হচ্ছে যে 3D এর ক্ষেত্রে n এর মান কত 3, হ্যাঁ, আর n এর মান কত 4। তার মানে আমি এখানে বুঝতে পারতেছি যে 3D হচ্ছে আমার কম শক্তিশালী আর 4p হচ্ছে কি বেশি শক্তিশালী, বেশি শক্তি সম্পন্ন। তার মানে এইটার ক্রম আমি দিতে পারি যে 4p এর শক্তি হচ্ছে তোমার বেশি আর 3D এর শক্তি হচ্ছে কি কম শক্তি সম্পন্ন। এইভাবে আছে যে আমি তো সেম অ্যাজ 3p আর 4s এর মধ্যে কত হবে এটা হচ্ছে তুমি সুন্দর করে তোমার বইয়ে যদিও দেওয়া আছে তুমি হচ্ছে কমেন্ট করবা, ঠিক আছে, যাতে আমি বুঝতে পারি যে তুমি হচ্ছে ক্লাসটা করছো, ঠিক আছে। এই হচ্ছে যে আমাদের সমস্যা 2.16 MCQতে হচ্ছে যে এই ধরনের জিনিস আসতে পারে। আচ্ছা দেখো তো সমাধানকৃত সমস্যা 2.17তে আসলে কি বলছে আমাকে প্রশ্নটা করছে। দেখো এই প্রবলেমটা একটু আমাদের ভালো করে বুঝতে হবে। অনেক অ্যাডমিশন পরীক্ষায় প্লাস তোমাদের এইচএসসি পরীক্ষায় এমসিকিউতে আমি এটা হচ্ছে যে বেশ কয়েকবার আসতে দেখছি। কি বলছে যে নিম্নোক্ত কোয়ান্টাম সংখ্যার সেট ইলেকট্রনের জন্য অনুমোদিত কিনা। মানে সোজা কথা বলতে বোঝাইছে যে এখানে তোমার কোয়ান্টাম সংখ্যার অর্থাৎ প্রতিটা ইলেকট্রনের জন্য এক একটা ইলেকট্রনের জন্য তোমার 4টা করে কোয়ান্টাম সংখ্যা থাকে না, আমরা আগে নির্ণয় করে আসছি যে প্রতিটা ইলেকট্রনের জন্য 4টা করে কোয়ান্টাম সংখ্যা থাকে। তো সেই 4টা করে কোয়ান্টাম সংখ্যা আসলে ঠিকঠাক লেখা হয়েছে কিনা সেটা আমাদের খুঁজে বের করতে বলছে। তো যেটা ঠিকঠাক মতো লেখা হয়েছে সেটাও খুঁজে বের করতে করবো, আর যেটা ঠিকঠাক মতো লেখা হয়নি সেটা হচ্ছে কি আমরা খুঁজে বের করবো, ঠিক আছে। যেটা ঠিকঠাক মতো লেখা হবে না সেটা বাদ, আর যেটা হয়েছে সেটা তো হয়েছে। তাহলে আমি বুঝবো কিভাবে যে কোয়ান্টাম সংখ্যাগুলো ঠিক হয়েছে কিনা। তো এর জন্য আমি এটা তো আগে থেকেই জানি যে কি জানি যে দাঁড়াও যে এন এর মান কি কি হইতে পারে বলো তো? যে শূন্য এন এর মান এন এর মান কি কি হইতে পারে যে 1 2 3 4 ড্যাশ ড্যাশ যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে। এন এর মান এরকম 1 2 3 4 যে কোনো কিছু হইতে পারে। তার মানে এন এর মান যদি 1 পাও 2 পাও 3 পাও 4 পাও তাহলে চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে, ঠিক আছে। এন এর মান যেন আবার শূন্য না হয়ে যায়, আমি যেমন লিখতে ধরছিলাম শুরুতে। এল এর মান কত কত হতে পারে এটা আমাদের জানতে হবে। এল এর মান কত কত হতে পারে বলো তো? যে এল এর মান হতে পারে যে 0 সহ n-1 পর্যন্ত, ঠিক আছে। কি হতে পারে যে 0 সহ n-1 পর্যন্ত, এগুলো এল এর মান হতে পারে। যেমন উদাহরণ হিসেবে দেখো যদি n এর মান যদি 1 হয়, n এর মান যদি তুমি 1 হয় তাহলে 1 বসাও, তাহলে এল এর মান কয়টা পাবো বলো তো? n এর মান যদি 1 হয় এখানে 1 যদি বসায় দাও তাহলে কত 0 সহ 0, তার মানে 0 পাবো তুমি শুধুমাত্র, ঠিক আছে। আচ্ছা যদি এরকম হয় যে n এর মান 2 বসাও, এখানে 2 বসাও, তাহলে 2 বসালে তুমি কি পাচ্ছ বলো তো? 2 বসালে তুমি কি পাচ্ছ যে 2 থেকে 1 বাদ দিলে কত 1, তার মানে তখন তোমার n এর মান যখন তুমি 2 বসাবো তখন তুমি পাবো 0,1, দুইটা l এর মান পাইতে পারো। আবার n এর মান যদি তুমি 3 বসাও তাহলে তুমি কি পাইতে পারো? 0 পাবা, 1 পাবা, 2 পাবা, 2 পর্যন্ত পাবা, ঠিক আছে। এরকম, ঠিক আছে, এরকম যদি n এর মান 3 থাকে তা n এর মান যদি 3 দেওয়া থাকে তার মানে আমার 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, কিন্তু কখনো l এর মান 3 হওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এল এর মান হচ্ছে যে কার উপর ডিপেন্ড করে? n এর মানের উপর ডিপেন্ড করে। যে l এর মান কি হবে তার উপর ডিপেন্ড করতেছে n এর মান তুমি কয়টা তুমি পাচ্ছ, ঠিক আছে। ওকে, তুমি যদি হচ্ছে n এর মান 3 বসানোর পর l এর মানও 3 পাও তার মানে বুঝবা যে তোমার এটা ভুল হয়েছে। আচ্ছা n এর মান গেল, l এর মান গেল, তাহলে m এর মান কিভাবে কিসের উপর ডিপেন্ড করে? m এর মান ডিপেন্ড করে যে তোমার 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত, কি পর্যন্ত? প্লাস মাইনাস এল পর্যন্ত, হ্যাঁ। যে যদি
তাহলে এম এর মান কার উপর ডিপেন্ড করতেছে? এম এর মান ডিপেন্ড করতেছে এল এর মানের উপর। যদি এম এর মান 0 হয়, ঠিক আছে, যদি এম এর মান 0 হয় তাহলে কি এল এর মানও কত হবে? সরি, যদি এল এর মান 0 হয় তাহলে এম এর মানও কত হবে? 0 হবে। যদি এম এর মান হচ্ছে যে 1 হয় তাহলে কত হবে? এম এর মান কত হবে? যে +1 হইতে পারে, 0 হইতে পারে, -1 হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, যদি আবার তোমার এল এর মান হচ্ছে যে কত? 2 হয়, কয়টা হয়? 2 হয়, তাহলে তখন তোমার কীরকম হবে? 2 হইলে যে +2 +1 0 -1 -2 এরকম 5টা মান হবে। আমরা এগুলো দেখে আসছি, তারপরে আমি আবার জিনিসগুলো আলোচনা করতেছি। আর এস এর মান সবসময় 2টা হয়, হয় হচ্ছে যে +12 অথবা কত? -12, ঠিক আছে, +-12 দিয়ে দিলাম। তাহলে এস এর মান অলওয়েজ কি? +-12 হবে। +-12 বাদ দিয়ে যদি তুমি অন্য কিছু দেখো তাহলে সেটা হচ্ছে ভুল। তাহলে আমি এই জিনিসগুলো আগে থেকেই জানি, হ্যাঁ। তাহলে আমি এখন কিভাবে খুঁজে বের করবো যে নিচের অপশনেরগুলো ঠিকঠাক আছে কিনা? দেখো প্রথমটা চেক করো কি বলছে। প্রথম অপশনে যেটা আছে, যেটা একটা ইলেকট্রনের ক্ষেত্রে 4টা কোয়ান্টাম সংখ্যার মান দেওয়া আছে, ঠিকঠাক দেওয়া আছে কিনা আমি এটা চেক করবো। এন এর মান কয়টা দিছে বলো তো? এন এর মান কত? 3। আচ্ছা, এন এর মান যদি 3 হয়, এন এর মান কত? 3 হয়। এল এর মান কত কত হইতে পারে? এল এর মান হইতে পারে 0 1 2, ঠিক আছে। সর্বোচ্চ কত পর্যন্ত? 0 হইতে পারে, 1ও হইতে পারে, 2 হইতে পারে। তার মানে এন এর মান যখন তোমার 3 আছে, এল এর মান 2 হচ্ছে, এই জিনিসটা কি ঠিক আছে, ঠিক আছে, এল এর মান 2 আছে। আচ্ছা, এল এর মান কত? সর্বোচ্চ মান 2, ঠিক আছে। এল এর মান দেখো যখন সর্বোচ্চ 2, তখন এম এর মান কত হইতে পারে? যে +2 +2 +1 0 -1 -2, যে কোনো কিছু একটা হতে পারে। তার মানে এম এর মান কত দিয়েছে? 0। তার মানে এটা হচ্ছে গ্রহণযোগ্য। এই 5টা মানের মধ্যে যে কোনো একটা এর মধ্যে আছে, তার মানে এটা হচ্ছে গ্রহণযোগ্য। ওকে, এস এর মান কত? +12 -12, দেখো এখানে +12 আছে এস এর মান। তার মানে দেখো একটা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা কি ঠিকঠাক বসানো হয়েছে, তার মানে এটা হচ্ছে অনুমোদিত, এটা হচ্ছে কি ঠিকঠাক আছে। এই কোয়ান্টাম সংখ্যা 4টা কি বসানো ঠিকঠাক আছে। এবার তুমি বি নাম্বারের জন্য আসো। বি নাম্বারে কি হয়েছে দেখো, যেখানে এন এর মান কত? 3। ওকে, ভালো কথা, এন এর মান কত? 3। তাহলে এল এর মান কত হইতে পারে? যে 0 সহ 3 - 1 0 1 2, 0 1 2 মধ্যে যে কোনো একটা হতে পারে, তো 1। তার মানে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তাহলে 3 নাম্বার দেখো যে এম এর মান -2 হইতে পারে কিনা, ঠিক আছে, এম এর মান -2 হইতে পারে কিনা। আচ্ছা, তাহলে এল এর মান 3ও হলো, এল এর মান 1, এটাও গ্রহণযোগ্যতা পাইলো। আচ্ছা, এল এর মান যখন 1 হবে, এল এর মান যখন কত হবে? 1 হবে। এল এর মান কত পাইছি আমি এখানে? এল এর মান পাইছি ধরো 1। ওকে, ফাইন। তো এল এর মান 1 হলে এম এর মান কত পর্যন্ত হতে পারে? যে 0 সহ +-L, তার মানে 0 সহ +-1 পর্যন্ত, অর্থাৎ +1 0 -1 এই 3টা হইতে পারে, ঠিক আছে। +1 0 -1, কিন্তু এর বাইরে অন্য কোনো কিছুই কি হইতে পারে না। কিন্তু দেখো এখানে এম এর মান কত আছে? -2। এইটা হচ্ছে যে টোটালি ভুল। তার মানে এই সেটটাই সম্পূর্ণ অনুমোদিত না, মানে এটা কখনোই সম্ভব না। স্পিনের মান +12, হ্যাঁ ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু একটা ভুল হইলেই কি ওই কোয়ান্টাম সংখ্যার সেটটা সম্পূর্ণ কি ভুল, তার মানে বি সেটটা হচ্ছে ভুল। এবার তুমি সি সেটটার ক্ষেত্রে আসো। সি সেটের ক্ষেত্রে কি হয়? এন এর মান কত বসাইছো? 2 বসাইছো। এন এর মান কত বসাইছো? 2 বসাইছো। আচ্ছা, এন এর মান যখনই তুমি 2 বসাবা, দেখো তখন কি হয়ে যায়? কত বসাইছো? এন এর মান 2। তাহলে এল এর মান কত হইতে পারে? যে 0 সহ 2 - 1, অর্থাৎ 0 সহ 1, অর্থাৎ 0 আর 1 হইতে পারে, এই দুটো সংখ্যা হইতে পারে, এর বাইরে কিন্তু কোনো কিছু হইতে পারে না। কিন্তু দেখো এখানে এল এর মান দিয়ে রাখছে কত? এটা ঠিক আছে, এল এর মান দিয়ে রাখছে 2, তার মানে এই জিনিসটা হচ্ছে টোটালি ভুল, রং। এল এর মান কখনো এখানে কি 2 হইতে পারে না। তাহলে এই সেটটা আর ঠিক হওয়ার কোনো চান্স নেই, এটা পুরোটাই ভুল। হ্যাঁ, এস এর মান -1/2 হইতে পারে, হ্যাঁ। তো এম এর মান হচ্ছে যে কি, এম এর মান নিয়ে এখন আর টেনশন করে লাভ নেই, ঠিক আছে। এইখানেই তোমার ভুল, একটা জিনিস ভুল মানে পুরো সেটটাই হচ্ছে ভুল, হচ্ছে গেল। তারপর দেখো ডি নাম্বারে কি বলছে। দেখো ডি নাম্বারে হয়েছে যে এন এর মান হচ্ছে কত বলো তো? 2, ঠিক আছে। এন এর মান তুমি 2 বসাইতে পারো, পূর্ণ সংখ্যা, ওকে ঠিক আছে, ফাইন। তাহলে এন এর মান 2 বসাইলে এল এর মান কত? যে 0 1, 0 আর 1, তো 0 আর 1 এর মধ্যে 1 আছে, তার মানে এটাও হচ্ছে যে ওকে ঠিক আছে, 0 আর 1 এর মধ্যে 1 দিছে, আমি মানলাম। এবার কত বলছে যে এল এর মান যদি 1 হয়, এল এর মান যদি 1 হয়, তাহলে এম এর মান কতটুকু হইতে পারে? যে 0 সহ +-1, 0 সহ কত? +-1, এই যে +1 0 -1, এর মধ্যে 0 দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম, তিনটের মধ্যে একটা সংখ্যা আছে। এবার আসো স্পিন কোয়ান্টাম সংখ্যা। দেখো স্পিন কোয়ান্টাম সংখ্যা কি হয়? +12 হবে, নাহলে -12 হবে সবসময়। তো দেখো এখানে +1 লিখে রাখছে, তার মানে এই জিনিসটা ভুল, ঠিক আছে। তার মানে এটাও গ্রহণযোগ্য না, ঠিক আছে। তাহলে শুধুমাত্র গ্রহণযোগ্য কোনটা?
প্রথমটা। তো এরকম করে এমসিকিউতে তোমার হচ্ছে যে আসতে পারে, এমসিকিউতে আসলে তোমাকে হচ্ছে বিবেচনা করতে হবে যে তুমি কোনটাকে সঠিক বলবা। ঠিক আছে, ওকে। তাহলে আশা করি বুঝতে পারছো। আমরা হচ্ছে যে নেক্সট প্রবলেমের মধ্যে চলে যাব। আচ্ছা, আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে সমাধানকৃত সমস্যা হচ্ছে 2.18। ঠিক আছে, এখন প্রশ্নটা কীরকম, যে এটা আমাদের খ নাম্বারে আসে অথবা এমসিকিউতে আসে, যে নিম্নোক্ত অরবিটাল, এগুলো কিন্তু সব অরবিটাল 1p 2d 3d, তো নিম্নোক্ত অরবিটালগুলোর মধ্যে কোনটা সম্ভব না এটা আমাকে ব্যাখ্যা করতে বলছে। ঠিক আছে, কোনটা সম্ভব না এটা আমি ব্যাখ্যা করতে বলছে। তো অরবিটাল আসলে কোনটা সম্ভব নয় সেটা হচ্ছে যে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, এক এন ও এল এর মানের উপর। কিসের উপর ডিপেন্ড করে? এন ও এল এর মানের উপর ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে? ধরো এন এর মান তো তোমার মনে করো একটা দেওয়াই আছে, এটা নিয়ে তোমার কোনো টেনশন নেই। এল এর মান কত হতে পারে বলো তো? এল এর মান হতে পারে যে 0 সহ n-1 পর্যন্ত। এন এর মান কত হতে পারে? 0 সহ n-1 পর্যন্ত। ঠিক আছে, তো কীরকম, ধরো যে একটা এক্সাম্পল নাও, যে এন এর মান যদি হচ্ছে যে 2 হয়, এন এর মান যদি কত হয়? 2 হয়। এল এর মান কত হতে পারে? এল এর মান হতে পারে 0, এখানে 2 থেকে 1 বাদ দিলে কত? 1, 0 আর 1 হতে পারে। ঠিক আছে, 0 আর 1। এখন তুমি একটা জিনিস আগে থেকেই হচ্ছে জানো যে এই এল এর মান যদি 0 হয় তখন সেটা হয় এস, এল এর মান যদি হচ্ছে তোমার 1 হয় তখন হচ্ছে এটা পি, এল এর মান যদি 2 হয় এটা হচ্ছে ডি, আর এল এর মান যদি 3 হয় সেটা হচ্ছে কত? এফ। আমাদের এতটুকু জানলেই হয়, এটা তুমি আগে থেকেই জানো। তার মানে এল এর মান যখন 2 হচ্ছে, এল এর মান হচ্ছে কতটুকু? 0 আর 1। তার মানে এন এর মান 2 হলে 0 আর 1, তার মানে তুমি 2 এর 2টা অরবিটাল পাবা। ঠিক আছে, 2 এর জন্য 2টা অরবিটাল পাবা। কি কি অরবিটাল? একটা অরবিটাল আছে 2 আর 0 এর জন্য 2s, আর 2 আর 1 এর জন্য 2p। ঠিক আছে, এর বাইরে কিন্তু কখনোই অরবিটাল পাওয়া সম্ভব না। এর বাইরে যদি কোনো অরবিটাল থাকে তাহলে সেটা হচ্ছে ভুল। ঠিক আছে, আচ্ছা, তো তুমি তাহলে দেখো যে 2d কি আসলে কখনো সম্ভব কি না। ঠিক আছে, 2d আসলে কখনো সম্ভব? কখনোই সম্ভব না। কারণ সর্বোচ্চ তুমি কি জানো, যে এই যে এখান থেকে তুমি জানতে পারলা 2 এর জন্য সর্বোচ্চ 2s আর 2p সম্ভব। এই দুটো সম্ভব, 2s সম্ভব, 2p সম্ভব, কিন্তু 2d কখনো সম্ভব না। কারণ n এর মান একটা হলে l এর মান 2টা হবে, এবং সেই 2টার জন্য তুমি কি পাবা? 2টাই হচ্ছে মান পাবা। আচ্ছা, এবার দেখো 3d আসলে সম্ভব কিনা। দেখো n এর মান যখন 3 হয়, ঠিক আছে, n এর মান যখন 3 হয় তখন l এর কয়টা মান পাওয়া যায়? যে 0 সহ n-1 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3টা মান পাবা। তার মানে এই 3টার জন্য তোমার অরবিটাল হবে 3টা, যে 3s, 3p আর কত? 3d। 3f কি কখনো সম্ভব না? 3f কখনো সম্ভব না। তার মানে 3d সর্বোচ্চ পরিমাণ আছে, তার মানে হ্যাঁ 3d পর্যন্ত তুমি কি পাইতে পারো, 3d হচ্ছে গ্রহণযোগ্য, 3d হচ্ছে কি অরবিটাল সম্ভব। এই যে তুমি এখান থেকে ব্যাখ্যা করলা যে n এর মান হচ্ছে 3, n এর জন্য হচ্ছে এই 3টা অরবিটাল পাওয়া সম্ভব, তার মানে 3d পাওয়া সম্ভব। তাহলে দেখো n এর মান যদি কখনো 1 হয়, যেখানে 1p লিখে রাখছে, আসলে 1p কখনো সম্ভব কিনা। n এর মান যদি তুমি এখানে 1 বসাও, তো এখানে কত হয়? এল এর মান সর্বোচ্চ কত হয়? যে 1-1 0, তার মানে 0-র বেশি কিন্তু কখনোই হওয়া সম্ভব না। তার মানে 1s এর বেশি কখনো সম্ভব না। তার মানে 1p কখনো কি না? 1s পর্যন্ত হলে ওকে, 1s এর পর যখনই তোমার 1p বলবে বা 1d বলবে, এগুলো কখনো কি সম্ভব না। তার মানে তুমি কি বুঝলা? যে 1p কখনো সম্ভব না, 2dও কি কখনো সম্ভব না, শুধুমাত্র কি 3d সম্ভব। তো এইভাবে আমাকে চেক করে দেখতে হবে, যে আমাকে যদি কোনো একটা অরবিটাল দিয়ে বলে যে এই অরবিটালটা সম্ভব কি না, তখন তুমি হচ্ছে যে এই এন আর এল এর মান হিসাব করবা, যে এন এর মান কত হলে এল এর কয়টা মান পাওয়া যায়, কয়টা অরবিটাল পাওয়া যায়, সেগুলো হিসাব করলেই তুমি বুঝতে পারবা যে ওকে এটা তোমার ওই অরবিটালটা তোমার সম্ভব কিনা। ঠিক আছে, তো এইভাবে আছে যে আমরা এগুলো সলভ করবো। আচ্ছা, এবার আমরা সমাধানকৃত সমস্যা দেখব 2.23। ঠিক আছে, আচ্ছা 18-র পরে আমি 2.23-তে কেন চলে আসলাম? মাঝখানে হচ্ছে যে 19, 20, 21, 22 এই জিনিসগুলো দেখার দরকার নেই। সরি, এটা হচ্ছে তোমার 22, হ্যাঁ 23 লিখছি, 22
কত নাম্বার সেটা ফ্যাক্ট না, আমি কি প্রশ্ন করাচ্ছি সেটা ফ্যাক্ট। 18-র পরে হচ্ছে কত 22 করাচ্ছে, ঠিক আছে। তার মানে মাঝখানের 18, 19, 20, 21 এই তিনটা দেখার দরকার নেই, মানে আমাদের পরীক্ষার জন্য বা ইয়ার জন্য অতটা গুরুত্বপূর্ণ না, এটা দেখার দরকার নেই। দেখো এই প্রশ্নটা তোমরা 9-10এও পরীক্ষার মধ্যে করে আসছো, এবং এই একটা প্রশ্নই হচ্ছে যে তোমার দুইভাবে হইতে পারে, ঠিক আছে। যেভাবেই হোক উত্তর কিন্তু সেম। তো প্রশ্নটা লিখে দেখো যে কপার পরমাণুর যোজ্যতা স্তর বলতে শেষ যে স্তরটা আছে সেই স্তরটা, কপার পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস 3d9 4s2 না হয়ে 3d9 4s2 এটা না হয়ে কত হয়েছে 3d10 4s1 হয় কেন? ইলেকট্রন বিন্যাসের সময় এই জিনিসটা কিন্তু আমি ব্যাখ্যা করছিলাম ওই জায়গাটাতে, তো আবার তো সেম প্রশ্ন আসছে যেহেতু, তো আবার ব্যাখ্যা করি। তো এটা একটা কথা আছে 3d9 4s2 এরকম না হয়ে আছে 3d10 4s1 এইরকম হলো কেন? অথবা এই প্রশ্নটা এইভাবেও থাকতে পারে যে একটা কোনো একটা পরমাণু, সেই পরমাণুটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে কত, আর্গন দিয়ে দিয়েছে যে D10 4s1। এই জিনিসটা কি জানো? এই জিনিসটা হচ্ছে যে কপারের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে, কপারের ইলেকট্রন বিন্যাস, কপারের ইলেকট্রন বিন্যাস। তো এরকম ইলেকট্রন বিন্যাস তুমি হয়তো কখনো দেখো নাই যে আর্গন, এটা কি বোঝা জানো? যে আর্গন মানে কি বলতো, আর্গনের ইলেকট্রন কয়টা থাকে? 18টা থাকে। এখানে আর্গন দিয়ে আমার একবারে 18টা ইলেকট্রন বোঝাই দিছে যে এই আর্গনের মধ্যে আমার কি আছে, 18টা ইলেকট্রন আছে। আর এখানে ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? 10টা। তাহলে 18 আর 10 কত হয়? 28। আর S4s অরবিটালে একটা ইলেকট্রন, 29টা ইলেকট্রন। তার মানে এ মৌলটা হচ্ছে তোমার কপার, এই একই কথা। এই যে কপার ডিরেক্ট উল্লেখ করে দিছি, আর এখানে এটা দ্বারা বোঝাচ্ছে যে কপারই, ঠিক আছে। যে D10 4s1 এক্ষেত্রে এই মৌলটির আউটবাউ নীতি মেনে চলছে কিনা, যে এই মৌলটা আসলে আউটবাউ নীতিকে ফলো করছে কিনা সেটা হচ্ছে যে আমার জানতে হবে। একই প্রশ্ন, একই প্রশ্নটা আলাদা আলাদা হলে উত্তর কিন্তু একই। এটার উত্তরটা হচ্ছে কি, যে যদি এইটা হইতো যে 3d9 4s2 তাহলে আউটবাউ নীতি মানতো, কিন্তু দেখো এটা কি কীরকম হয়েছে যে D10 4s1 অর্থাৎ এইটা হয়ে গেছে, তার মানে আউটবাউ নীতি কি ব্যতিক্রম এটা, ঠিক আছে। তার মানে আউটবাউ নীতি মেনে নেই, এটা হচ্ছে উত্তর। তো এটার উত্তর আমি কীভাবে লিখবো, যে প্রথমে তুমি কপারের ইলেকট্রন বিন্যাস দেখাবা, কপারের ইলেকট্রন বিন্যাস, কপারের ইলেকট্রন বিন্যাস কত, 1s 2 2s2 2p6, 6 10টা ইলেকট্রন চলে গেছে। তারপর কত 3s2 3p6, ঠিক আছে। তারপরে কি, যে তারপরে হচ্ছে যে আমাদের ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুযায়ী প্রথমে হচ্ছে যে এরকম হওয়ার কথা যে 4, তারপর হচ্ছে যে 4s2 3d9 এইরকম হচ্ছে যে হওয়ার কথা ছিল, মানে আব্বাউ নিয়ম অনুসারে এরকম হওয়ার কথা ছিল, ঠিক আছে। যে 4s2 3d9 4s2 3d9 এরকম হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে এরকম কপারের বেলা হয় না। কপারের বেলা সঠিক বিন্যাসটা হয় কি, যে এই এসে থাকে ইলেকট্রন একটা, সেই একটা ইলেকট্রন কোথায় চলে যায় হচ্ছে যে ডিতে, অর্থাৎ 3d10 আর 4s1 হয়ে যায়। আর ইলেকট্রন বিন্যাস লেখার নিয়ম অনুযায়ী 4sটা পরে আর 3dটার সামনে লিখতে হয়। তার মানে এইটা কপারের সঠিক ইলেকট্রন বিন্যাস না, এটা লেখা যাবে না, এটা আমি জাস্ট বোঝানোর জন্য লিখলাম। তো কপারের সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটা? কপারের সঠিক ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম 1s2 2s2 2p6 3s2 3p6, হ্যাঁ 3d10 4s1 এরকম হয়ে যায়। আচ্ছা, তাহলে কি কপার আউটবাউ নীতি মেনে চলছে? না, কপার আউটবাউ নীতি মেনে চলেনি, সোজা কথা, আউটবাউ নীতি মেনে চলেনি, এটা হচ্ছে উত্তর। তো কেন আসলে এরকমটা হচ্ছে? তো এটার উত্তরটা এরকম, তুমি ভালো করেই জানো যে কোন উপশক্তি কোন অরবিটালে কয়টা করে ইলেকট্রন থাকে, কোন উপশক্তি স্তরে কয়টা করে ইলেকট্রন। যেমন এসে কয়টা ইলেকট্রন থাকে বলো তো? 2টা ইলেকট্রন থাকে, ঠিক আছে। পিতে কয়টা থাকে? পিতে থাকে 6টা, ঠিক আছে। ডিতে কয়টা থাকে? ডিতে থাকে 10টা। এফে কয়টা থাকে? এফে থাকে 14টা, 14টা ইলেকট্রন থাকে। এই জিনিসগুলো তুমি জানো, এগুলো হচ্ছে কি একদম পরিপূর্ণ অবস্থা। এফে 14টা থাকে, 14টা মানে পরিপূর্ণ অবস্থা। ডিতে 10টা থাকতে পারে, পরিপূর্ণ অবস্থা। তো আমাদের প্রকৃতি সবসময় ভালোবাসে কি বলতো, স্থির অবস্থা ভালোবাসে। আমাদের প্রকৃতি সবসময় চায় যে হয় সম্পূর্ণটা হচ্ছে যে আমার ফিল আপ থাক, নাহলে ফিল আপ না থাক, ঠিক আছে। তো প্রকৃতির আরও একটা স্থির অবস্থা আছে, সেটা কত, যে এই জিনিসগুলো প্রকাশ করে কি, যে S2p6, হ্যাঁ S2p6, ঠিক আছে S2p6, তারপরে তোমার কত, যে D10
F14 এগুলো হচ্ছে সব স্থির অবস্থা, এগুলো হচ্ছে কি সব স্থির অরবিটাল নির্দেশ করে। হ্যাঁ, তো প্রকৃতি আরও কিছু স্থির অবস্থা আছে যে প্রকৃতি বলে যে আমার মোট 6টা থাকার কথা, যে আমার কাছে 6টা নাই, ঠিক আছে, আমার কাছে হচ্ছে যে অর্ধেক থাক, 3টা থাক, আমি তাও খুশি। আমার কাছে আমি 6টা থাকলেও খুশি, আর হচ্ছে কি 3টা থাকলেও খুশি। ডি এর ক্ষেত্রে 10টা আছে, ডি বলতেছে যে আমার কাছে হচ্ছে যে 5টা থাকলেও আমি খুশি। এফ এর কাছে 14টা আছে, এফ বলতেছে যে আমার কাছে হচ্ছে যে আমার 7টা থাকলেও খুশি। তার মানে এরা হয় সম্পূর্ণ অবস্থায় থাকলে খুশি অথবা কি অর্ধেক অবস্থায় থাকলে খুশি। কিন্তু এই যে সম্পূর্ণ আর অর্ধেক যদি না থাকে তাহলে হচ্ছে কি এরা খুশি না, অন্য যে কোনো অবস্থায় থাকলে খুশি না। তো এই হচ্ছে যে খুশি না থাকার ব্যাপারটাই মূলত এখানে হয়েছে। যে কপারের আব্য নিয়ম অনুযায়ী তুমি ইলেকট্রন বিন্যাস করে দেখো যে ডিতে হচ্ছে যে কি 9টা হয়ে গেছে, আর হচ্ছে কি এসে হয়ে গেছে 2টা, ঠিক আছে। এখন ডি চাইবে কি যে আমার কাছে হয় 5টা থাক, নাহলে হচ্ছে কয়টা থাক, 10টা থাক, হয় ফুলফিল 10টা থাক নাহলে 5টা থাক। এখন ডি চাইবে, খুব করে চাইবে যে আমার যদি একটা হইতো, তো ডি কী করবে, একটা ইলেকট্রন হচ্ছে যে এই 4s এর থেকে একটা ইলেকট্রন নিয়ে নিবে। হ্যাঁ, নিলে তাহলে ডি এর কয়টা হয়ে গেলো 10টা, আর এস এর কয়টা হয়ে গেলো তখন একটা, তখন ডি হচ্ছে যে কি যে তোমার স্থিতিশীল অবস্থায় চলে আসলো, যে এইটাকে বলা হয় স্থিতিশীল মানে খুশি আর কি, ঠিক আছে। এটা হচ্ছে কি অস্থিতিশীল। তো এই কারণে এটা একটু অস্থিতিশীল বিধায় আমরা এটাকে লিখি না। হ্যাঁ, এইটা হচ্ছে যে সঠিক লিখি, ঠিক আছে। 3d10 এটাই হচ্ছে যে মূল কারণ যে কপারের ইলেকট্রন বিন্যাস আমরা এরকম লিখতেছি কেন। ওকে, তার মানে এই সেম একটা জিনিস আরও একটা উদাহরণের ক্ষেত্রে প্রযোজ্য, যেটা হচ্ছে যে ক্রোমিয়াম 24। এটার ক্ষেত্রে এরকম একটা ব্যতিক্রম দেখা যায়, যেটা আব্য নিয়ম নামে হচ্ছে যে এরকম নিয়ম মানে। তো আমি ব্যাখ্যাটা যতদূর পারি যতটুকু পারছি বোঝাই দিলাম। তুমি হচ্ছে কি যে তোমার বইয়ে ব্যাখ্যাটা সুন্দর করে লেখা আছে, বইয়ে যেভাবে লেখা আছে তুমি ইলেকট্রন বিন্যাস এটার সাথে অ্যাড করে এরকম করে ব্যাখ্যা করে দিবে পরীক্ষার খাতা। এটা আসছিল বরিশাল বোর্ড 2021 সালে হচ্ছে যে আসছিল, খ নম্বরে আসছিল, ঠিক আছে। অনেক সময় গ নম্বরেও আসে, ঠিক আছে। আশা করি তুমি বুঝতে পারছো। আচ্ছা চলো, আচ্ছা এবার বলছে সমাধানকৃত সমস্যা হচ্ছে 2.23। ওকে, কী বলছে যে ক্যালসিয়াম পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস বক্স পদ্ধতিতে দেখাও। অর্থাৎ যোজ্যতা স্তরের যে ইলেকট্রনটা আছে সেটা তোমাকে বক্স পদ্ধতিতে দেখাইতে হবে। আচ্ছা দেখাইলা, সেটা কোনো ব্যাপার না। এবং দ্বিতীয় কথা বলছে যে যোজ্যতা ইলেকট্রনের জন্য প্রযোজ্য 4টা, অর্থাৎ তোমার যে যোজ্যতা ইলেকট্রনগুলো আছে সেগুলো হচ্ছে যে সেই যোজ্যতা ইলেকট্রনের কী করতে হবে, 4টা কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ N L M S, এই 4টা করে কোয়ান্টাম সংখ্যা লিখে তোমাকে দেখাইতে হবে বক্স করে, ঠিক আছে। তো এটা কীভাবে তুমি দেখাবা, যে আগে তুমি ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করো। ক্যালসিয়াম কত, 20, ক্যালসিয়াম পরমাণু হচ্ছে 20, তো এটা ইলেকট্রন বিন্যাস করলে হয় 1s2 2s2 2p6, তারপর কত 3s2 3p6, তারপর কত 4s2। আমরা ইলেকট্রন বিন্যাস আগে শিখে আসছি, আমরা জানি যে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস এরকম হবে। তো বক্স পদ্ধতিতে এরকম কী হবে, যে যোজ্যতা স্তর কাকে বলে? দেখো, যোজ্যতা স্তর হচ্ছে যে সবার শেষের স্তরটা, একদম সবার শেষ যে লাস্ট যে স্তর, সেটা হচ্ছে কি তোমার যোজ্যতা স্তর। এই যে 4, এটা কি একদম শেষ স্তর কত 4, তার মানে এইটা হচ্ছে তোমার কি যোজ্যতা স্তর, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার কি যোজ্যতা স্তর, ঠিক আছে। কারণ যোজ্যতা স্তর কেন বলা হয়, কারণ এখান থেকে এরা ইলেকট্রন দান বা গ্রহণ এই স্তরের মধ্যে 4 নম্বর স্তরের মধ্যে ঘটবে, এই কারণে এটা হচ্ছে সবার শেষ স্তরটাকে বলা হচ্ছে যোজ্যতা স্তর। তো যোজ্যতা স্তরে ইলেকট্রন কয়টা আছে, 2টা। তো এটাকে যদি তুমি কি বলছে যে ক্যালসিয়াম পরমাণু যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস বক্স পদ্ধতিতে দেখাও, তো এটাকে যদি তুমি বক্স পদ্ধতিতে দেখাও, তোমাকে সবগুলাই বক্স পদ্ধতিতে দেখাইতে বলে নেই, জাস্ট হচ্ছে কি এইটাকে তোমার বক্স পদ্ধতিতে দেখাইতে বলছে। এই যে তোমার 4s2কে তুমি বক্স পদ্ধতিতে দেখাইতে বলছে, ভালো কথা। তুমি বক্স পদ্ধতিতে কীভাবে দেখাবা, তো যোজ্যতা লিখবা যে কি যোজ্যতা স্তর বক্স পদ্ধতিতে হচ্ছে কত দেখালে হবে, এরকম একটা বক্স দিবা। বক্স হচ্ছে কত 4s2 কয়টা ইলেকট্রন আছে, 2টা। আমরা জানি এসে সর্বোচ্চ কয়টা ধরতে পারে, 2টা, তার মানে একটা হবে উপরের দিকে আর একটা হবে কি নিচের দিকে। আমরা শুধু ওইটা বক্স পদ্ধতিতে দেখাই,
ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে বলছে যে যোজতা স্তরে কয়টা ইলেকট্রন পাইছি? 2টা। তো যোজতা স্তরে যে 2টা ইলেকট্রন পাইছি সেটার জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার সেট তোমাকে হিসাব করে দেখাতে বলছে। 4টা কোয়ান্টাম সংখ্যার সেট। তুমি 4টা কোয়ান্টাম সংখ্যার সেট তুমি কিভাবে দেখাবা? এই সেটে দেখাই যে এই সরে গেল কেন? ওকে, 4টা কোয়ান্টাম সংখ্যার সেট তুমি কীভাবে দেখাচ্ছ এখানে দেখো, যে দেখো কীভাবে কোয়ান্টাম সংখ্যার সেটগুলো হিসাব করে। আমরা এরকম একটা বক্স আঁকায় নেব, ঠিক আছে? বক্স আঁকায় নিলাম। এখানে হচ্ছে তোমার ইলেকট্রন নাম্বার, হ্যাঁ, কয়টা ইলেকট্রন আছে? 2টা। তো 2টা ঘর হবে, সিম্পল। এটা হচ্ছে যে ইলেকট্রন 1, ইলেকট্রন কত? 2। আচ্ছা, ইলেকট্রন 1, ইলেকট্রন 2 এরকম করে না দেখায় কীভাবে লিখি লেখাটা? এটা হচ্ছে কয় নাম্বার ইলেকট্রন বলো তো? এই 4s-এর 19 আর 20 নাম্বার ইলেকট্রন কিন্তু, ঠিক আছে? তো এটা হচ্ছে যে ইলেকট্রন 19 নাম্বার ইলেকট্রন, এটা কত? 20 নাম্বার ইলেকট্রন। কেন আমি ইলেকট্রন 19 আর 20 লিখলাম একটু বোঝার চেষ্টা করো। যেখানে সামনের দিকে 18টা ইলেকট্রন আছে, তার মানে এখানে কয়টা? এই 4-এর মধ্যে যে, অর্থাৎ যোজতা স্তরে যে ইলেকট্রন আছে এটা হচ্ছে যে 19 নাম্বার ইলেকট্রন, আর একটা হচ্ছে কি 20 নাম্বার ইলেকট্রন। এই কারণে E19 আর E20 লিখলাম, বুঝলাম যে এটা 19 নাম্বার ইলেকট্রন আর 20 নাম্বার ইলেকট্রন। আচ্ছা, এই দুটো ইলেকট্রনের জন্য আমাদের কোয়ান্টাম সংখ্যা বোঝাতে গেলে কয়টা নাম্বার লাগে? 4টা নাম্বার, তাই না? 4টা নাম্বার লাগে। কি কি? N লাগে, L লাগে, M লাগে আর S লাগে। আচ্ছা, N এর মান কত? N এর মান এখান থেকে দেখে বুঝাই পাচ্ছে যে 4, N এর মান হচ্ছে 4। L এর মান কত? S এর জন্য হচ্ছে L এর মান কত? আমরা আগে থেকে জেনে আসছি, L এর জন্য S এর মান কত? 0। M এর মানও তোমার 0 হয়ে যাবে। এই স্পিনের ক্ষেত্রে দেখো, একটা স্পিন উপরের দিকে না, প্লাস হাফ, আরেকটা 20 নম্বর ইলেকট্রনটার জন্য কী হবে? N এর মান তোমার 4 ঠিকই আছে, L এর মান 0 ঠিক আছে, M এর মানও 0, তাও ঠিক আছে। এটা হয়ে যাবে মাইনাস হাফ। এই এতটুকুই পার্থক্য। জাস্ট কোয়ান্টাম সংখ্যার 4টা কোয়ান্টাম সংখ্যার মান কি হয় না? সমান হয় না। তো দেখো 4টা কোয়ান্টাম সংখ্যার মান সমান হয়নি, একটাতে প্লাস হাফ আছে আর একটাতে কি মাইনাস হাফ আছে। আমরা আগেই কিন্তু এগুলো তখন হচ্ছে যে পাউলির বর্জন নীতি ওগুলোতে দেখে আসছি, ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের সমস্যা, আমরা এইভাবে হচ্ছে যে দেখাইতে পারি চাইলে। এবার হচ্ছে যে আমরা আরেকটা প্রবলেম করব, সেটা হচ্ছে কত? 24 নাম্বার। যদি এটা করার কোনো প্রয়োজন ছিল না, তারপরে হচ্ছে যে আমি একটু করে দেখাই দিই, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাকে বলছি কি, দেখো বলছে যে সিলিকন পরমাণু সিলিকন ইলেকট্রন করা যায় 14টা। এর প্রতিটা ইলেকট্রনকে বর্ণনা করার জন্য কি করছে? গ্রহণযোগ্য কোয়ান্টাম সংখ্যার সেট বর্ণনা করতে বলছে। অর্থাৎ এই 14টা ইলেকট্রনের জন্য, একটা ইলেকট্রনের জন্য যে 4টা করে কোয়ান্টাম সংখ্যা আছে, যে N, L, M, S, এগুলো তোমাকে আলাদা আলাদা করে বের করতে বলছে, ঠিক আছে? আমি এটা করাইতাম না, এটা হোমওয়ার্ক দিয়ে দিতাম তোমাকে, কিন্তু তারপরে হচ্ছে করাচ্ছি, কারণটা হচ্ছে তোমার বইয়ে একটু কঠিন, মনে হচ্ছে যে একটু কঠিন করে দেওয়া আছে, এবং একটু সহজ করে দেখানোর জন্য আর কি এটা তোমাকে দেখাচ্ছে। আচ্ছা, প্রথমে কী করবো? যে সিলিকনের ইলেকট্রন বিন্যাস করো। সিলিকনের কি ইলেকট্রন বিন্যাস করো? সিলিকন কত? 14। এটা যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো খুব সহজে, তুমি কি জানো যে 14টা সিলিকন SI 14 এইদিকে লেখো, ঠিক আছে? সিলিকন SI 14 বোঝা তো যাচ্ছে। এর যদি ইলেকট্রন বিন্যাস করা কত হয়? যে 1s2 2s2 2p6, কয়টা গেল? 10টা গেল। আর কয়টা আছে? 4টা আছে। 3s2 3p, কয়টা? 10 দিয়ে 12, 2 14, 3p2। এই অবধি মনে করো ইলেকট্রন বিন্যাসগুলো আমার জানা আছে। তো আমি যদি এটাকে একটু বক্স পদ্ধতিতে দেখাই, কীরকম হয়? এস এর জন্য তোমার একটা বক্স, এই এস এর জন্য তোমার একটা বক্স, এই পি এর জন্য তোমার বক্স কটা হবে? 3টা হবে বক্স। এই এস এর জন্য বক্স হবে একটা, এই পি এর জন্য বক্স হবে 3টা, ঠিক আছে? ইলেকট্রনগুলো কীভাবে থাকে? প্রথম বক্সে কয়টা ইলেকট্রন থাকে? 2টা ইলেকট্রন আছে, 2 মানে 2টা, একটা আরেকটার উল্টাভাবে থাকবে, বিপরীত স্পিনযুক্ত ইলেকট্রন। এখানেও একটা উল্টা, এখানে কি প্রথম আর দ্বিতীয় ইলেকট্রন থাকবে, এখানে কি দ্বিতীয় চতুর্থ ইলেকট্রন থাকবে, তারপরে কি এখানে থাকবে একদম 5 নম্বর ইলেকট্রন থেকে শুরু করে 10 নম্বর ইলেকট্রন পর্যন্ত, ঠিক আছে? কীভাবে থাকবে? 2টা করে জোড়া থাকবে, জোড়ায় একটা বিপরীত করে, ঠিক আছে? 10টা ইলেকট্রন আছে এখানে, তুমি জানো। তারপর কত? 3s2 তে 2টা ইলেকট্রন আছে বিপরীতভাবে,
P6-এ কয়টা ইলেকট্রন আছে? 2টা। তো কি থাকবে যে হুন্ডের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বিজোড়, আগে এখানে একটা থাকবে, এখানে আবার 2টা ইলেকট্রন উল্টাউল্টি করে দিয়ে দেয় না, একদম বিজোড় অবস্থায় মনে করো আছে, এরকম করে থাকবে। তো বক্স পদ্ধতিতে আমি দেখালাম ইলেকট্রনগুলো। তো আরও যদি একটু স্পেসিফিকভাবে বলতে চাও তাহলে জিনিসগুলো এইরকম আর কি। হ্যাঁ, এখানে কি দেখা স্পেসিফিকভাবে বলতেছিলাম যে এটা কত 1s2, এখানে কত, এটা 2s2, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই পি এর কয়টা ইলেকট্রন অরবিটাল আছে? এই 2p6 উপশক্তি স্তরে কয়টা অরবিটাল আছে? 3টা। অর্থাৎ কী কী বলো তো, যে একটা হচ্ছে তোমার প্রথমটা হচ্ছে 2px2, তারপরটা হচ্ছে যে 2py2, তারপরটা হচ্ছে কত 2pz2, 2pz2, এরকম। 3s এ তো তোমার ওটা ঠিকই আছে যে 3s2। এখানে কি আছে যে 3px1, হ্যাঁ, আর এখানে কত আছে যে 3py1, এরকম এরকম করে আছে। আমি আরও ভেঙে আছে যে এক্সাক্ট লিখে দেখালাম। আর 3pz কত, যেটা তো নাই, 3pz0, ঠিক আছে, 3pz0। এই হলো গিয়ে তোমার ব্যাপার, যে এইভাবে তোমার ইলেকট্রনগুলো আছে। এখানে আছে তোমার কটা, 2টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন। ওকে, তাহলে এই যে 14টা ইলেকট্রন হলো, এই 14টা ইলেকট্রনের কি আমাকে কোয়ান্টাম সংখ্যা দেখাইতে হবে, সোজা কথা। তো আমি কীভাবে দেখাবো, তোমার বইয়ে একসাথে হিজিবিজি করে দেখাইছে, তো আমি হচ্ছে আলাদা আলাদা করে একটু দেখাচ্ছি। হ্যাঁ, তো কি এই যে কোয়ান্টাম সংখ্যা দেখাতে বললে আমি এই 4টা জিনিসই লিখবো, আর অন্য 5টা জিনিসই লিখবো, আর অন্য কিছু লিখবো না। কি লিখবো, দেখো আমাদের মনে হয় 14টা একসাথে ধরে কি না, লিখি যে এখানে প্রথমে কি থাকবে, যে ইলেকট্রনের নং, ইলেকট্রন নং, ঠিক আছে, ইলেকট্রন নং, ইলেকট্রন নাম্বার। ওকে, তারপরে কি থাকবে, এন এর মান থাকবে, এল এর মান থাকবে, এম এর মান থাকবে, আর এস এর মান থাকবে, এগুলোর মান থাকবে, তাই তো? তো ওকে, ভালো কথা। তাহলে হচ্ছে যে আমি একটু কথাটা ঠিক করে নিই, এরকম আর কি। কয়টা ইলেকট্রন? 14। এটা এন এর মান, এল এর মান, এম এর মান, এস এর মান 1। এই দেখো এখানে আমি 14টা সাজাই নিছি, ইলেকট্রনের জন্য সাজাই নিছি। তো প্রথম ইলেকট্রনটার জন্য দেখো, প্রথম ইলেকট্রনটার জন্য কি হবে, এন এর মান কত বলো তো? 1, ঠিক আছে। এল এর মান কত হবে, যেহেতু এস তাই এল এর মান হবে কত? 0, ঠিক আছে, এল এর মান 0। এম এর মান কত হবে, এল এর মান 0, এম এর মান 0। এস এর মান কত হবে, এস এর মান হবে +1/2। দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রেও কি প্রথম প্রথম উপশক্তি স্তরে যেহেতু আছে, তাহলে এটা হবে 1 0 0, এস এটা হবে -1/2, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার ইলেকট্রনটা কোথায় আছে? 2 আছে, তাহলে এন এর মান কত হবে? 2। যেহেতু এস তাই এস হলে এল এর মান কত হবে? 0, এম এর মানও হয়ে যাবে 0। এটার জন্য লিখতে পারো যে +1/2, ঠিক আছে। 4 নাম্বার ইলেকট্রনটা হচ্ছে কত, ওই দ্বিতীয় উপশক্তি স্তরে আছে, তাহলে এন এর মান কত? 2। এল এর মান যেহেতু এস 2s এর মধ্যে আছে, তাহলে এটাও 0, এম এর মানও 0, এটা হচ্ছে -1/2। 5 নাম্বার ইলেকট্রনটা কি কোথায় গেছে, যে 2p তে হচ্ছে যে আছে, 2p হচ্ছে যে x1 আছে, 2px1 আছে। তার মানে এখানে 5 নাম্বার ইলেকট্রনটা কোথায় আছে বলো তো? 2px এর মধ্যে আছে, 2px এর মধ্যে আছে। তার মানে এখানে তোমার n এর মান হচ্ছে কত? 2। আচ্ছা, p যেহেতু আসছে, তো p এর জন্য হচ্ছে, তুমি বলো p এর জন্য হচ্ছে যে l এর মান কত? p এর জন্য হচ্ছে l এর মান কত? p এর জন্য l এর মান হচ্ছে 1। এইটা পর্যন্ত তুমি বুঝলা, এটা নিয়ে তোমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তুমি ভালো করে জানো যে n এর মান যদি 1 হয়, l এর মান হচ্ছে কত, যে 0 সহ n-1 পর্যন্ত, ঠিক আছে। যে 0, l এর মান 0 গেছে, যে 1। আচ্ছা, এখন l এর মান 1 গেছে। এখন l এর মান যদি 1 হয়, m এর মান কত হয় বলো তো? m এর মান হয়, m এর মান হচ্ছে কত, যে m এর মান নির্ণয় আমরা আগে দেখে আসছি, যে 0 সহ ± কত, l। তাহলে l এর মান হচ্ছে কত, এখানে l এর মান হচ্ছে কত? 1। তাহলে m এর মান তোমার কয়টা হবে, যে +1 0 -1, এই 3টা তুমি পাবা। তার মানে একটাতে পাবা হচ্ছে যে -1, তারপরটাতে পাবা হচ্ছে 0, তারপরটাতে হচ্ছে কত পাবা? +1। এই যে 3টা ইলেকট্রনের জন্য এটা কত? 2px এর জন্য হচ্ছে যে এটা হচ্ছে কত, ওই যে -1 হচ্ছে কত? 2px এর জন্য। 0 হচ্ছে কত? 2p y এর জন্য। আর -1 হচ্ছে যে 2p
জেডের জন্য, ঠিক আছে? এই মানগুলো এক্স্যাক্ট নির্ধারিত না, তো 2p এক্সের জন্য 0 হতে পারে, 2p ওয়াই এর জন্য -1 হতে পারে, এগুলো এক্স্যাক্ট হচ্ছে ওই রকম নির্ধারিত না, বাট তুমি হচ্ছে যে দেখাইতে পারো খাতার জন্য যে এটার মান হচ্ছে 2p এক্স এর হচ্ছে -1 এম এর মান আর কি, 2p ওয়াই এর জন্য হচ্ছে 0 আর 2p জেড এর হচ্ছে -1। তো এই মানগুলো মনে করো তুমি এখানে তিনটা বসাইলা। আচ্ছা আচ্ছা, এদের স্পিন কীরকম হবে? এদের সামনের দিকে কিন্তু কোয়ান্টাম সংখ্যাগুলো ঠিকই থাকবে, অর্থাৎ 2 থাকবে 1 2, যেহেতু 2p তাহলে 2 1 2 1 এগুলো থাকতেছে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে কি বললাম যে 5 নাম্বার ইলেকট্রনটা কোথায় আছে? 2p এ আছে। 6 নাম্বার ইলেকট্রনটা আছে কত? 2p ওয়াই আছে। 7 নাম্বার ইলেকট্রনটা কত আছে? 2p জেডে আছে। তার মানে সবারই স্পিন হবে কত? প্লাস হাফ করে হবে, ঠিক আছে? প্লাস হাফ করে হবে। কেন আসলে প্লাস হাফ করে হলো? কেন আসলে প্লাস হাফ করে আমি ধরলাম? কেন আমি প্লাস হাফ করে ধরলাম? প্লাস হাফ করে ধরার কারণ প্রথমে ইলেকট্রনগুলো কি সবচেয়ে বিজোড় সংখ্যক হয়ে ঢোকে, যে প্রথমে এখানে একটা, তারপরে এখানে একটা, অর্থাৎ 5 নাম্বার ইলেকট্রনটা এখানে, 6 নাম্বার ইলেকট্রনটা এখানে, 7 নাম্বার ইলেকট্রনটা সোজা হয়ে ঢুকছে। তারপরের ইলেকট্রনগুলো উল্টা স্পিনে ঢুকছে, ঠিক আছে? তারপরের যে তিনটা ইলেকট্রন অর্থাৎ 8 9 10 এদের জন্য স্পিন হবে মাইনাস হাফ করে, মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস হাফ। দেখছো এই যে স্পিনগুলো সবগুলো কি চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, তাহলে এম এর মান কতটুকু হবে? এম এর মান এই যে এখানে যেহেতু তুমি -1 0 +1 দিয়ে দিচ্ছ, এখানেও তুমি হচ্ছে যে ক্রম অনুযায়ী -1 0 +1 দিয়ে দাও, ঠিক আছে? কারণ পরের 6টা ইলেকট্রনের জন্য ওই এর মান কয়টা? 3টাই হবে। আচ্ছা, এবার এন এর মান এগুলো সামনেরগুলো কত? যেহেতু 2p এর মধ্যে আছে তাহলে 2 1 2 1 2 1 এগুলো ঠিকঠাকই থাকবে। তাহলে এখানে চেঞ্জ হলো আর এখানে চেঞ্জ হলো, এই যে 6টা ইলেকট্রনের জন্য, ঠিক আছে? পি এর 6টা ইলেকট্রনের জন্য, ঠিক আছে? এখানে কত কত নাম্বার ইলেকট্রন আছে? 5 নাম্বার ইলেকট্রন, 6 নাম্বার ইলেকট্রন, 7 নাম্বার ইলেকট্রন, 8 9 10 10টা ইলেকট্রন, অর্থাৎ 5 নাম্বার ইলেকট্রন থেকে 10 নাম্বার ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যাগুলো আমরা এইভাবে লিখে ফেলবো, ঠিক আছে? তারপর 11 নম্বর ইলেকট্রন কোথায় যাবে? 11 নম্বর ইলেকট্রন হচ্ছে যে এই যে এখানে, সেটা কত? 3 নাম্বার। এন এর মান কত? 3। এন এর মান কত? 3, ঠিক আছে? এস এর জন্য 0, হ্যাঁ। এম এর মান কত? 0। এটার জন্য তুমি হচ্ছে যে পাবা প্লাস হাফ। তারপরে 12 নম্বর ইলেকট্রনের জন্য এন এর মান 3, এগুলো 0 0, এটার সাথে মাইনাস হাফ পাইলাম, ঠিক আছে? তারপর 13 নম্বর ইলেকট্রনটা কোথায় আছে? 2p এক্সে আছে। কত আছে? 3p এক্স, এবং স্পিন দেখো দুইটা একই স্পিন আছে, অর্থাৎ প্লাস হাফও দিতে পারো মাইনাস হাফও দিতে পারো, তোমার ইচ্ছা। তো প্রথমে এন এর মান কত? এন এর মান হচ্ছে 3, এন এর মান হচ্ছে কত? 3। পি হলে মান কত হয়? পি হলে মান কত হতে পারে? পি হলে মান হয় 1, ঠিক আছে? পি হলে মান হয়, এল এর মান হচ্ছে পি এর জন্য 1, ঠিক আছে? আচ্ছা, স্পিন কত হবে? 1 হলে +1ও হতে পারে, 0 হতে পারে, -1ও হতে পারে। ও এখানে +1 একটা দেওয়া উচিত ছিল, এখানে একটা -1 0 +1, তাহলে এখানে তুমি +1ও দিতে পারো, 0 দিতে পারো, -1, যে কোনো কিছু, তিনটা সংখ্যার যে কোনো একটা দিতে পারো পি এর জন্য, ঠিক আছে? পি এর জন্য তিনটা সংখ্যার যে কোনো একটা সংখ্যা দিতে পারো। এই সংখ্যাটা ধরো তুমি দেওয়া হচ্ছে যে +1, আর এখানে স্পিন দিবা কি একই স্পিন যেহেতু, তাহলে প্লাস হাফ দাও। এই জায়গায় তুমি -1ও দিতে পারতা, এই জায়গায় মাইনাস হাফও দিতে পারতা, এটা নিয়ে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। তারপরে 14 নম্বর ইলেকট্রনের জন্য 3, পি এর জন্য 1, এটার জন্য হচ্ছে যে কত? এই তিনটে সংখ্যার যে কোনো +1 0 -1 যে কোনো একটা বসাতে পারো। তো +1 যেহেতু একবার বসাইছো, তাহলে হয় 0 বসাও, নাহলে হচ্ছে কি -1 বসাও, ঠিক আছে? 0 বসাও, নাহলে কি -1 বসাও, কোনো সমস্যা নেই যে তুমি এটার জন্য কি বসাচ্ছ, ঠিক আছে? ধরো যে 0 বসাইলে বা +-1 বসাইলে 0 বসাও, হ্যাঁ। স্পিন হবে কত? প্লাস হাফই হবে। এইভাবে আমি 14টা ইলেকট্রনে কী করলাম যে কী বলে কোয়ান্টাম সংখ্যা লিখলাম, হ্যাঁ। আশা করি বুঝতে পারছো। যদিও তোমাকে এতগুলো কখনো বলবে না লিখতে, যে অক্সিজেন নাইট্রোজেন 6টা 7টা পর্যন্ত এগুলোই আসে পরীক্ষাতে, এর বেশি কখনো আমি আসতে দেখিনি। যদি কখনো আসে তাহলে তুমি হচ্ছে যে এইভাবে দেখাই দেবা। একটু কঠিন হয়ে গেল মনে হয়, কোনো সমস্যা নেই, করে রাখো, শিখে রাখো, পরবর্তীতে কাজে দিলে দিবে। আচ্ছা, এখান থেকে বাকি আছে আর দুইটা প্রবলেম, 2.25 আর 2.26, এই দুইটা আছে যে দুইটাই বোর্ডে আসছিল ক ঘয়ে। তো আমরা হচ্ছে যে ওইভাবে আর কি, 3টা প্রবলেম আছে, 2.25 26 আর 27 মনে হয়, ঠিক আছে? তো এই 3টা প্রবলেম করলে মনে করো আমাদের এইখানকার সব উদাহরণ শেষ। তাহলে আমাদের একটা পোর্শন গুণগত রসায়নের আমরা একটা অংশ করে ফেলবো, 3 ভাগের 1 ভাগ আমাদের হয়ে যাবে, আর 2 ভাগ বাকি থাকবে, ঠিক আছে?